পিন ছেড়ে দিন, একটা আলপিনের কারখানা উদ্বোধন করতে দেখেছেন? একটা আলপিনের কারখানা। আজকে মীনাক্ষীরা সমাবেশ করেছে, মিছিল করেছে, মীনাক্ষী আক্রান্ত, আমাদের কমরেডরা আক্রান্ত। আমরা একটাই কথা বলছি, এই সরকারটা, তৃণমূলের সরকারটা আসলে ভুসির সরকার। আর ভুসির সরকার বলেই ওরা আটাকে আর ভুসিকে আলাদা করতে দিচ্ছে না, ওরা চালকে আর আকাকরকে আলাদা করতে দিচ্ছে না। অযোগ্য প্রার্থীদের যোগ্য প্রার্থীদের দিয়ে অযোগ্য প্রার্থীদের ঢাল করছে। আপনি শুনেছেন কোনোদিন? কোনোদিন শুনেছেন? 34 বছর আমরা সরকার চালিয়েছি আমাদের রাজ্যে। 15টা অভিযোগ আমাদের নামে আপনারা করতে পারেন। এখানে কম কাজ হয়েছে, ওখানে ড্রেন কম হয়নি, ওখানে রাস্তা একটু কম হয়েছে, ওখানে একটু এটা কম হয়েছে, ওটা কম হয়েছে। আপনি একটা দুর্নীতির অভিযোগ দেখাতে পারবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী আজকেও গিয়ে বলেছেন, দুর্গাপুর থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে বলেছেন এক জায়গায়, আমি আর জায়গার নাম বলছি না, বলছে ওনার পেছনে নাকি সিবিআই ইডি নাকি লেগে গেছে। আচ্ছা, সিবিআই ইডি কোনোদিন সাহস করেছে বুদ্ধদেব ভট্টাচার্যকে চিঠি দিতে? সিবিআই ইডি কোনোদিন সাহস করেছে জ্যোতি বসুর সরকারকে চিঠি দিতে? সিবিআই ইডি কোনোদিন সাহস হয়নি। তার কারণ বামপন্থীদের বিরুদ্ধে আপনি একটা দুর্নীতির উদাহরণ দিতে পারবেন না। যদি কোথাও কোনো ছোটখাটো দুর্নীতি হয়ে থাকে তাহলে সিপিআইএম ব্যবস্থা নিয়েছে, বামপন্থীরা ব্যবস্থা নিয়েছে। আর সেই দুর্নীতিগ্রস্ত নেতাকে তাড়াবার পর আমি 15 জন নেতার নাম বলতে পারি, সেই নেতারা গিয়ে তৃণমূলের বড় নেতা হয়েছে। আপনি দুর্গাপুরে আমাদের ছোটবেলা দেখবেন, আমরা চোর ধরা পড়লে চোর দেখতে যেতাম। এখন দেখবেন চোর আর থানায় দেখতে যাবেন না, এখন সন্ধ্যাবেলা টিভি চালাবেন, দেখবেন চোরেরা বসে আছে, বাইট দিচ্ছে। আচ্ছা, বিজেপি বলবে তৃণমূল নারদা চোর? হ্যাঁ, বিজেপির কাছ থেকে শুনতে হবে আমাদের। আচ্ছা, আপনারা তো তৃণমূলকে টাকা নিতে দেখেছেন, নারদা দেখেছেন তো? হ্যাঁ, সে উত্তম কুমারের স্টাইলে টাকা নিয়েছে। মানে উত্তম কুমার সন্ন্যাসী রাজা সিনেমায় যেরকম খালি গায়ে পাজামা পরে শুয়েছিল, ঠিক মদন ঠিক সেই স্টাইলে টাকা নিয়েছে ঘুম থেকে উঠতে। আচ্ছা, কে কাকে প্রথম টাকা নিতে দেখেছিলেন? ওই টাকা নেওয়ার তালিকায় শুভেন্দুও আছে, ছেড়ে দিন, কাগজে মুড়ে টাকা নিয়েছিল। কিন্তু কাকে আপনি টাকা নিতে প্রথম দেখেছিলেন টিভি ক্যামেরার সামনে লক্ষ লক্ষ টাকা নিতে? বিজেপির সর্বভারতীয় সভাপতি, কি নাম তার? বলুন, কি নাম তার? হ্যাঁ, বঙ্গারু লক্ষণ, ঠিক বলেছে। এসএসসি কেলেঙ্কারি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি। 20,000 21,000 প্রার্থী তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে। পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটের তলায় 50 কোটি টাকা, কি সব খেলনা টেলনা ওসব ছেড়ে দিন। একই দুর্নীতি হয়েছে মধ্যপ্রদেশে, ব্যাপম কেলেঙ্কারি। ব্যাপম কেলেঙ্কারির অর্থটা একটু কম, এসএসসির থেকে একটু কম, কিন্তু 256টা সিট, এক একটা মেডিকেলের সিট 15 লক্ষ টাকা থেকে 37 লক্ষ টাকায় বিক্রি করেছে বিজেপির সরকার। আর বিজেপির শিক্ষামন্ত্রীর নাম যখন চলে আসছে, বিজেপির মুখ্যমন্ত্রীর নাম যখন সামনে চলে আসছে, 39টা খুন হয়েছে। একটা খুন না, 39 জন সাক্ষীকে খুন করা হয়েছে প্রকাশ্য রাস্তায়। বিজেপি বলবে তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল দুর্নীতিগ্রস্ত। ঠিক, একটা দুর্নীতির নাম বলুন যা এখানে তৃণমূল কংগ্রেস করেছে, যা দেশে বিজেপি হচ্ছে করেন। এখানে 2 প্রার্থী, বুঝলেন? মানে 2 প্রার্থী, তৃণমূল বিজেপির প্রার্থীর কথাটা আগে বলি। আমাদের প্রার্থী তো গোটা পশ্চিমবাংলার মানুষ জানে, পশ্চিমবাংলার ছাত্রছাত্রীরা জানেন। হাওড়ার সফল শিক্ষক, তারপর বর্ধমান গার্লস কলেজের প্রিন্সিপাল ডক্টর সুকৃতি ঘোষাল। তার সাথে বাকিদের তুলনা হয় না। খোদা বক্সের সাথে যেরকম মিটার বক্সের তুলনা হয় না, মানে কাশ্মীরি উল্টা বললাম না, হ্যাঁ, গরুর গাড়ির হেডলাইটটা বললাম না। 2 প্রার্থী, বুঝলেন? এক হচ্ছে কীর্তি আজাদ, কীর্তি ফাঁস হয়ে গেছে, বুঝলেন? এর মধ্যে আমি আর নাম বলছি না, প্রকাশ্য জনসভায় বলছি। যিনি আমাকে বলেছেন, উনি বলেছেন নামটা বলবে না, বাকিটা বলবে, কোনো অসুবিধা নেই। 2 জন প্রার্থী, 2 জন প্রার্থী, এক হচ্ছে ইউসুফ পাঠান, আর একজন হচ্ছে কীর্তি আজাদ। একজনের সাথে রফা হয়েছে 6 কোটি টাকায়, একজনের সাথে রফা হয়েছে 10 কোটি টাকায়। তারা টাকা পেয়েছে তাই তৃণমূলের প্রার্থী হয়েছে। তার মধ্যে কীর্তি আজাদ, যে কয় লাখ টাকা পেয়ে তৃণমূলের থেকে টাকা নিয়ে প্রার্থী হয়েছে।
কীর্তি আজাদের কীর্তি ফাঁস হয়ে যাবে জেনে রাখুন। কীর্তি আজাদ এই লড়াইয়ে নেই। এই লোকসভা নির্বাচনে লড়াই হবে ডক্টর সুকৃতি ঘোষালের সাথে কেলেঙ্কারি কাণ্ড। কার নাম নিতে হবে আমাকে বুঝলেন? এর মধ্যে একটা টিভি চ্যানেলের প্রোগ্রামে আলোচনা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা। তো সেখানে যারা কংগ্রেস আছে, তৃণমূল আছে, বিদ্বজনেরা আছে, তারা সবাই স্বীকার করেছে কমিউনিস্টদের ভূমিকা স্বাধীনতা সংগ্রামে। তো উনি আপনাদের এখানকার বিজেপির প্রার্থী, তিনি পোডিয়ামে গিয়ে দাঁড়িয়েছেন, আমি বসে আছি। তা আমাকে বলছে আমি তো স্বাধীনতা সংগ্রামে সিপিএমের কমিউনিস্টদের কোনো ভূমিকা দেখতে পাইনি। তা আমি উল্টো দিকে পোডিয়ামে ছিলাম। তা আমি বললাম আপনি দেখবেন কি করে? আপনি বলছেন আমি তো খুঁজে পাইনি, ইতিহাস ঘেটে আমি কোনোদিন স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা খুঁজে পাইনি। তা আমি বললাম আপনি খুঁজে পাবেন কোথায়? ওই সময় তো আপনি গরুর দুধে সোনা খুঁজছিলেন, আপনি স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা খুঁজে পাবেন কোথা থেকে? তখন ওনাকে আমি বললাম আপনি প্রমোদ দাশগুপ্তের নাম শুনেছেন, আপনি কাকাবাবুর নাম শুনেছেন, আপনি লক্ষ্মী সাইকেলের নাম শুনেছেন, আপনি এদের কাছে এসব নাম বলাও বিপদের আর কি। মানে কি খায় না মাথায় আমাকে বুঝবে না। কমিউনিস্ট পার্টি, কংগ্রেসের অভ্যন্তরে কমিউনিস্ট পার্টি যখন পূর্ণ স্বরাজের দাবি করেছিল, অর্থনৈতিক স্বাধীনতা চাই, রাজনৈতিক স্বাধীনতাও চাই, শুধু রাজনৈতিক স্বাধীনতা না, অর্থনৈতিক স্বাধীনতা, কংগ্রেসের অভ্যন্তরে কমিউনিস্ট পার্টি যখন দাবি করেছিল, এসব কথা দিলীপ ঘোষকে কি বলবো? তা আমি ওনাকে বললাম আপনি আন্দামান সেলুলার জেলা গেছেন? বলে 18 বার গেছি। আমি বললাম ওখানে মোদি শাহ পদবী আছে? ওখানে পাঞ্জাবের বীরেদের নাম আছে, বাংলার বীরেদের নাম আছে। স্বাধীনতা সংগ্রামে যুক্ত এপার বাংলার মানুষদের, ওপার বাংলার মানুষদের। আমাকে বলছে তুমি আন্দামান জেলে গেছো? আমি তো মিথ্যে কথা বলতে পারি না তৃণমূল বিজেপির মতো, আমার এখনো সুযোগ হয়নি। তা আমি বললাম না আমি যাইনি। যেই যে বলেছি যাইনি, ও কি লাভঝাপ আরম্ভ করেছে। বলছে দেখো আন্দামান সেলুলার জেলে যাইনি, ও এখান থেকে জেনে গেছে আন্দামান সেলুলার জেলে 300 জন কার নাম আছে। আমি বললাম দিলীপ বাবু আপনি তো অসাধারণ লোক, হ্যাঁ এরকম তো লোক আমি দেখিনি আগে। তো বোঝেনি আমাকে কি বলছি। তাই বললাম আইনস্টাইন যখন E=mc² লিখেছিল, থিওরি অফ রিলেটিভিটি, দিলীপ বাবু আপনি তো দোয়াতের কালিটা এগিয়ে দিয়ে আইনস্টাইনকে বলেছিলেন E=mc। আমি দিলীপ বাবুকে বললাম যে রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেল, আপনি তো খাতাটা দিয়েছিলেন নাকি লেখার জন্য? আপনি ছিলেন তো রবীন্দ্রনাথের পাশে? শেষ পর্যন্ত যেটা বললাম সেটা হলো আমার উপর খুব খেপে গেছে বুঝলেন। আমি বললাম যখন নিউটন আপেল গাছের তলায় বসেছিল, আপেলটা মাথায় পড়লো, ওপরের দিকে উড়ে গেল না, তখন দিলীপ বাবু আপনি তো আপেলটা দিয়ে ওনাকে বলেছিলেন ল অফ গ্র্যাভিটেশন। হ্যাঁ আপনি ছিলেন তো আপেল গাছের তলায়? তখন ব্যক্তিগত কুৎসা বামপন্থীদের ওপর যেরকম করতে হয় সেরকম আক্রমণ শুরু করলেন। আমি ওখানে বলেছিলাম, ওই কনক্লেভে 500 শ্রোতা ছিল, আমি 500 শ্রোতার উদ্দেশ্যে বলেছিলাম যে আন্দামান সেলুলার জেলে কজন গেছেন বলুন? 22টা হাত উঠেছিল। ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থায় এখানেও যদি হাত তুলতে বলি, বহু মানুষ আন্দামান সেলুলার জেলে যায়নি। আন্দামান সেলুলার জেল বা ইতিহাস জানার জন্য ইতিহাসে যেতে হয় না। ভারতবর্ষের ইতিহাসে খোদাই করে লেখা আছে যে ওখানে সাভারকাররা ব্রিটিশদের হাতে মুচলেখা দিয়েছিল দিলীপ ঘোষের পার্টি। উনি গরুর দুধে সোনা খুঁজছেন। একদল বলছে গরুর মাংস খেও না, একদল বলছে শুয়োরের মাংস খেও না, আরেক দল সারা ভারত গরিব মানুষ, সারা ভারতের গরিব মানুষ, বাংলার পশ্চিম বাংলার গরিব মানুষ সারা বছর কি খাবে সেটার দিকে নজর নেই। নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন, এ রাজ্যে পেট্রোলের দাম কত ছিল? 59 টাকা 33 পয়সা। আজকে পেট্রোলের দাম হয়েছে 160 টাকা 15 পয়সা কলকাতা শহরে। নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন সেদিন ডিজেলের দাম কত ছিল? 40 টাকার নিচে। আজকে ডিজেলের দাম হয়েছে 90 টাকার উপরে। নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হয়েছেন সেদিন 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 12 টাকা 90 পয়সা। আজকে আমি বলছি রিঙ্কু সিংও এত দ্রুত সেঞ্চুরি করতে পারে না, বিরাট কোহলিও এত দ্রুত সেঞ্চুরি করতে পারে না। নরেন্দ্র মোদীর আমলে 14 টাকার কেরোসিন তেল 100 টাকা হয়ে গেছে। জিজ্ঞেস করুন তো কোভিডের পর মেডিক্লেমের প্রিমিয়ামের কি অবস্থা হয়েছে? বলবে মিটিং করে তৃণমূল বলবে? একদল বলবে আমাকে রাম মন্দির করতে হবে, আরেক দল বলবে আমাকে দীঘাতে জগন্নাথের মন্দির করতে হবে, একদল বলবে আমাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ করতে হবে,
আরেক দল বলবে আমাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চণ্ডীপাঠ করতে হবে, আর আমাদের রাজ্যের সহজ পাঠের অবস্থা খারাপ হবে, স্কুলগুলোর অবস্থা খারাপ হবে, সরকারি কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় লাটে উঠে যাবে, আর একদল চণ্ডীপাঠ করবে, একদল গীতা পাঠ করবে। আরে গীতা পাঠ কি বন্ধ আছে নাকি? আমার ঠাকুমা গীতা পাঠ করতেন, তাতে কি অসুবিধা আছে? চণ্ডীপাঠ করতে কি অসুবিধা আছে নাকি? সরকারের কাজ, আমি এই অঞ্চলের মানুষকে বিনীতভাবে হাত জোর করে আপনাদের জিজ্ঞাসা করছি, আপনি দেখেছেন কোনোদিন জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়তে দেখেছেন কোনোদিন? হ্যাঁ, ফেস টুপি পরে মুসলমান সেজে কোনোদিন জ্যোতি বসুকে নামাজ পড়তে হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যকে হিন্দু সেজে দুর্গা প্রতিমার চোখ আঁকতে হয়নি। মোদীকে হিন্দু সাজতে হয়, মমতাকে মুসলমান সাজতে হয়, কারণ দেশের সরকার আর রাজ্যের সরকার গরিব হিন্দু আর গরিব মুসলমানের জন্য নীতি নেয় না, তাই হিন্দু সাজতে হয়, মোদীকে আর মমতাকে মুসলমান সাজতে হয়। কেন বলুন তো? ঈদের নামাজ থেকেই বিজেপিকে গালাগাল দিতে হবে। হ্যাঁ, সরকারি প্রোগ্রামে ঈদের নামাজ থেকে যদি বিজেপিকে গালাগাল দেওয়া যায়, তাহলে মুসলমান ভোটটা তৃণমূলের পক্ষে শক্তিশালী হয়। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় যদি 6 মিনিট শুয়ে হিন্দু সাজা যায়, তাদের হিন্দুদের ভোটটা বিজেপির পক্ষে সংগঠিত হয়। আমরা বলছি অন্য কথা, লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই, লড়াইটা এসসি এসটি আদিবাসী তাদের নয়। আমাদের দেশের অর্থনৈতিক কাঠামোতে লড়াই এখন 1% মানুষের সাথে 99% মানুষের, আর এই 1% মানুষ হলো টাটা বিড়লা, ঝুনঝুনওয়ালা, টুনটুনওয়ালা, কানোরিয়া, বিগ বাজারিয়া, সিঙ্গানিয়া, আদানি, আম্বানি, আর তার সাথে 99% মানুষের লড়াই। দেশের সরকার 1% মানুষের স্বার্থ রক্ষা করছে, 1% মানুষের স্বার্থ রক্ষা করছে, আর 99% মানুষকে দেশের সরকার ভাগ করে দিচ্ছে, তুমি হিন্দু, তুমি মুসলমান।